হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের সাথে আজকে এমন একটা ঘটনা শেয়ার করব না, এই ঘটনাটা তোমরা কোনোদিন শোনার জন্য প্রস্তুত ছিলে, আর না এরকম ঘটনা বাস্তবে সচরাচর শোনা যায়। হ্যাঁ, 50 বছর ধরে কিভাবে উনি একা একটা অশরীরী আত্মার সাথে বসবাস করছে সেইটাই আজকে তোমাদেরকে জানাবো। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি করে নিও। আমাদের বলতে শুধু আমার না, তোমাদেরও সাথে থেকো। এবার ঘটনাটা বলি। আমাদের যিনি আজকে ঘটনাটা পাঠান, ওনার 65 বছর বয়স। 50 বছর ধরে উনি একা থাকেন। 50 বছর ধরে ওনার ব্যক্তিগত জীবনের আগে পূর্বে 50 বছর যে একা রয়েছেন তার পূর্বে কিছু ঘটনা আছে যেইগুলো আজকে আমি শেয়ার করছি না, কারণ বললে ঘটনাটা অনেক বড় হয়ে যাবে। আজকে মূলত যে 50 বছর ধরে উনি একা আছেন, উনি একা কিন্তু থাকেন না। উনি একা থাকেন বলতে মানুষটা একা, কিন্তু ওনার সাথে অশরীরই থাকে। আজকে সেই ঘটনাটাই তোমাদেরকে শেয়ার করব। যিনি ঘটনাটা পাঠান উনি একজন প্রাক্তন স্কুল টিচার। বলেন, দিদিমণি, আমি আপনাকে দিদিমণি বলেই বললাম, কারণ আপনি আমার থেকে বয়সে যথেষ্ট ছোট। আমি আমার জীবনে এমন কিছু কাজ করেছি যেগুলো হয়তো একটা সোশ্যাল প্ল্যাটফর্মে আমি বলতে পারবো না, কিন্তু আমি যে 50 বছর ধরে একটি বলতে পারো যে অশরীরী আমার সাথে থাকে, সেই ঘটনাটা আজকে আমি শেয়ার করব। আজকে আমাদের যিনি ঘটনাটা পাঠান, ওনার নাম একটা কাল্পনিক আমি দেবো। ধরো ওনার নাম আমি রিন্টু আঙ্কেল দিলাম। তো আঙ্কেল বলেন যে, আমি দিদিমণি আজ থেকে 50 বছর আগে, মানে যখন আমার মোটামুটি 15-16 বছর বয়স, তখন আমি বিয়ে করি। হ্যাঁ, বহু বছর আগেকারের কথা, শুনলে খুব অবাক লাগবে। ওনার 15-16 বছরে বিবাহিত জীবন, ওনার মানে সবে বিয়ে হবার পর অ্যাকচুয়ালি হয় কি জানো তো, মানে উনি যাকে বিয়ে করেন উনি তাকে খুবই ভালোবাসতেন, খুবই ভালোবাসতেন। মানে ভালোবাসা যাকে বলে অ্যাকচুয়ালিও সেই রকম ভালোবাসা। আশা করি তোমরা বুঝতেই পারছো। তো আমাদের আঙ্কেল বলেন যে, আমার যিনি ওয়াইফ ছিলেন উনি খুব অল্প বয়সে, মানে তখন আমারও 16 বছর বয়স আর আমার ওয়াইফেরও ওই 14-15 বছর বয়স। আর আগে খুব অল্প অল্প বয়সে তো বিয়ে হতো, আর ওর সাথে আমার একদম ছোটবেলা থেকেই বিয়ে হওয়ার একটা কথা কিন্তু হয়েছিল, কারণ আমাদের বাড়িটা যে ছিল পাশাপাশি। তো আমি আমার বাড়ির একমাত্র ছেলে ছিলাম, আর যাকে আমি বিয়ে করেছিলাম পাশের বাড়ি সে একমাত্র মেয়ে ছিল। তো ওই দুটো পরিবারের মধ্যে এত একটা মেলবন্ধন ছিল, তো তারা সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য আমাদের দুজনকে ছোটবেলায় কিন্তু বিয়ের কথা বলে ঠিক করে ফেলে দুটো পরিবারের মধ্যে। আমরা দুজনেই বড় হচ্ছিলাম, হতে হতে যখন আমার বয়স 16 আর ওর বয়স 14, আমাদেরকে বিয়ে দিয়ে দিল। বলল যাতে সম্পর্কটা বজায় থাকে, বেশি দিন যদি দেরি হয় তাহলে আমি কলেজে উঠবো, ও হয়তো স্কুল ছেড়ে হাই স্কুলে উঠবে, তখন হয়তো ওর অন্য কোনো ছেলে ভালো লেগে যাবে বা আমার কোনো অন্য মেয়ে, তার জন্য আমাদেরকে বিয়েটা দিয়ে দেয়। দেওয়ার পরেই ও কিন্তু একটা বছর আমার সাথে সংসার করতে না করতে, ও কিন্তু একটা বছর আমার সাথে সংসার করতে না করতেই মারা যায়। ও যখন মারা যায় আমার তখন সব দিক অন্ধকার হয়ে যায়, কারণ আমি ওকে ছাড়া কিছু ভাবতেই পারতাম না। জানি না কেন, ভালোবাসা কি জিনিস সেটা বুঝতাম না, কিন্তু আমার সবসময় যেন ওকেই লাগতো। একটা জলের গ্লাস নিয়ে জল খেতে ওকে লাগতো, একটা জামার বোতাম সেলাই করার জন্য ওকে লাগতো, আর হাতের থালাটা বেড়ে দেওয়ার জন্য ওকে লাগতো। আমার মায়ের বয়স হয়েছিল, মা মারা যান, বাবা অসুস্থ। তারপর ওদেরও বাড়ি থেকে একে একে খুব খুব মানে অল্প সময়ের মধ্যে সবাই চলে যায়। আমি পুরো বাড়ি বলতে গেলে আমার কিন্তু সম্পদ অনেক, কারণ যে মেয়ের বাড়ির সেই সম্পত্তিও জামাই হিসাবে আমি পাই। আর আমাদেরও বাড়ির যা
জিনিস ছিল, জমি জায়গা সবই কিন্তু আমিই পাই। কিন্তু ঘটনাটা রইল যখন আমার বউ মারা যায়। ওকে নিয়ে আমি কত স্বপ্ন বেঁধেছিলাম, কিন্তু কিছু হলো না। যাই হোক, সেই সব থাক। ও যখন মারা যায় তখন আমাদের যে গ্রামে থাকতাম ওখানে সবাই বলল যে দেখো, বাইরে কোথায় ওকে নিয়ে গিয়ে দাহ করবে, তা তুমি একটা কাজ করো, তোমার এত বড় তো বাড়ি পড়ে রয়েছে, বাড়ির এত বড় ভিটে রয়েছে, তুমি একটা কোনো জায়গায় ওকে আহ, মানে সৎ কাজটা করে দাও, ওর শেষ কৃত্য ওখানেই করো। তা আমি বললাম যে ঠিক আছে। আমার বাড়ির আমার বাড়ির মানে মেয়ের বাড়ির না, যে মারা গেছে আমার বউ ওর বাড়ি না, আমারই বাড়ির আমি প্রাণ একদম পিছন দিকে পশ্চিম প্রান্তে একটা কালো জাম গাছ ছিল। যেই জাম গাছ মানে কি বলবো, এত কালো জাম হতো, সেই জাম গাছের গোড়ায় আমি আমার বউর শেষ কাজটা ওকে আমি পুড়িয়ে ছাই করে দিলাম। দেওয়ার পর সেই বছর থেকে ওই জাম গাছে ফলন হওয়া বন্ধ হয়ে গেল। যেখানে অনেক অল্প ছোট বয়স থেকে গাছটা কিন্তু জামে ভর্তি হয়ে থাকতো। তো জাম গাছটা যখন ফলন বন্ধ হয়ে যায় তখন আমাকে সবাই বলতে লাগলো যে এই জাম গাছটা এত জাম হতো, জামের সিজনে পাড়ার সব বাচ্চারা বড়রা আসতো, অনেকে ওই জাম পেড়ে তাদের জীবিকা করতো, পেট চালাতো। কিন্তু সেই জাম গাছে আর জাম হতে শুরু করলো না, ওই জাম গাছে আর জাম হতো না। কিন্তু আমি একটা জিনিস কাউকে বলতাম না, লক্ষ্য করতাম, আমার বউ যেদিনকে আমি জাম গাছের নিচে ওকে পুড়িয়ে ছাই করে দিলাম, তারপর থেকে আমারও বাড়ির পরিবেশটা যেন কিরকম একটা শ্মশান ভূমিতে পরিণত হয়ে গেল। আমি না এগুলো কাউকে বলতাম না, আমার তো কেউ ছিল না। বাবা মারা যায়, মা তো আগেই মারা যায়, শ্বশুর বাড়ি যে পাশে ছিল, শ্বশুর শাশুড়ি সবাই তো চলে যায়, আমি তো একা, আমি কাকে বলবো এইসব কথা। আমার খুব খারাপ লাগতো, কিন্তু আমি কাউকে বলতে পারতাম না। একদিন হঠাৎ করে রাতের বেলা কি মন গেল, টর্চটা নিয়ে আমি বাইরে গেলাম। আর হ্যাঁ, বলে রাখি, আমাদের কিন্তু আঙ্কেল বলে ওই সময় আমাদের ওখানে কারেন্ট ব্যবস্থা ছিল না। তো আমি যখন ওখান থেকে বেরিয়ে কি মন গেল টর্চ নিয়ে আমি যখন সেই জাম গাছের ওখানে যাই, দেখলাম কোনো প্রান্তে হাওয়া নেই, কিন্তু ওই জাম গাছের গোড়ায় যেখানে আমি আমার বউর শেষ দেহটাকে পুড়িয়েছি সেখানে দেখছি খুব খুব হাওয়া চলছে। হুম, খুব হাওয়া চলছে। তখন ওই রাত ধরে নাও 10টা 10টা 10 এরকম হবে। আর গ্রামের জায়গা তো, গ্রাম বলে কথা, সবাই যে যার মতো ঘুমাচ্ছে। আমি গিয়ে ওইখানটা দাঁড়িয়ে রয়েছি, জানি না কেন সেদিন আমার বউর কথা খুব মনে পড়ছে। আর তখন আমার বয়সটাও 20 পেরিয়ে গেছে। তো বউ মারা গেছে 4-5 বছর আগে। আমি সেদিন ওর স্মৃতিগুলো ওখানে ভাবছি। অনেক অল্প বয়স তো, তখন তো বুঝতাম না। ওই যে কথায় কথায় বলতো, গো তাড়াতাড়ি স্নানটা সেরে এসো, আমি ভাতটা বাড়ছি, বসো বসো তাড়াতাড়ি বসো, তোমাকে তো আবার পড়াশোনা করতে যেতে হবে। আমরা দুজনেই কিন্তু বিয়ের পরও পড়াশোনা করতাম। তারপর ওই স্মৃতিগুলো যেন ভাবছি চোখের সামনে, ওর যে শরীর, ওর যে মুখ, ওর সব যেন, ওর গলার শব্দ আমি শুনতে পাচ্ছি। হঠাৎ দেখলাম একটা হু হু করে ঠান্ডা হাওয়া যেন দীর্ঘশ্বাস ফেলে উড়ে গেল। আমি খুব ভয় পেলাম, শরীরটা যেন কোথাও গিয়ে একটা শিহরণ দিল। হঠাৎ হাওয়া, এত রাতে কোথায়, ঝড় তো উঠিনি, আর এখন তো ঝড় ওঠার মতো কোনো সময় না, তাহলে এত হাওয়া কেন দিচ্ছে? আমি কিছু বুঝে উঠতে পারলাম না। তড়িঘড়ি করে ওখান থেকে পেছন ফিরে বাড়ির দিকে আমি আসছি খুব ঊর্ধ্বশ্বাসে। হঠাৎ করে একটা হাওয়ার বেগ আমার সামনে এসে দাঁড়ালো। অস্পষ্ট আমি ওখানে দেখলাম আমার বউকে। হ্যাঁ, হয়তো এই কথাটা কেউ বিশ্বাস করবে না, কারণ এটা অন্য কারো জীবনে ঘটেনি, এই ঘটনাটা আমার জীবনে ঘটেছে। আমি পরিষ্কার দেখলাম আমার সামনে আমার বউ দাঁড়িয়ে আছে। আমি ওকে বললাম, তুমি? আমাকে কোনো কথা বললো না,
যখন বললাম তুমি, আবার হাওয়ার বেগটা উঠতে উঠতে আকাশের মধ্যে বিলীন হয়ে গেল। আমি ছুটতে ছুটতে গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে ঘরে গিয়ে বসে আছি। হ্যারকিনটা ঘরের একটা প্রান্তে মিটমিট মিটমিট করে জ্বলছে। সাথে সাথে জানি না সেদিন কোনো রকম ঝড় বৃষ্টির আশঙ্কা ছিল না, মেঘে ভর্তি ছিল তারা, কিন্তু দেখলাম বাইরে খুব ঝোড়ো হাওয়া চলছে আর কোথাও যেন বাজ পড়ছে। আমি ভাবলাম এখন এই সময় বৃষ্টি, অসময়ে বৃষ্টি। হঠাৎ কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। আমি খাবো কি? আমি এত বৃষ্টিতে অন্ধকার, এত অন্ধকার, সেদিন এত মুষলধারে বৃষ্টি হঠাৎ নামলো, সেরকম ঝোড়ো হাওয়া। আমি চারপাশে শুধু ভাবছি কি করব। আমি যে কাঠগুলো বাইরে রয়েছে, আমি তো কাঠে রান্না করতাম, কাঠগুলো তো আমার তোলা হলো না। কোনো মতে শরীর সাথ দিচ্ছে না যে আমি কাঠগুলো তুলবো। আবার ভাবলাম জোর করে তো আমাকে তুলতেই হবে, আমি একা থাকি, যদি কাঠগুলো এখন না তুলি তাহলে হয়তো আমি আগামী আর কয়দিন রান্না করে খেতে পারবো না। কি করব? সাথে সাথে আমি মাথায় একটা ছাতা আর গামছা গায়ের মধ্যে পিঠে ফেলে ছুটে গেলাম বাইরে। কোনো রকমে কাঁধের মধ্যে গামছা দিয়ে, কোনো রকমে ছাতা মাথায় দিয়ে আমি কটা কাঠ অল্প ভিজেছে তুলে নিয়ে আসি। সেই কাঠই আমি বারান্দায় বসে ধরিয়ে আলু সেদ্ধ ভাত করে রাতে খাই। অনেকটা রাত হয়ে যায়, অনেকটা রাত। সারা রাত আমি ঘুমাতে পারিনি। আমার সারা রাত শুয়ে শুধু আমি আমার বউর কথা এত মনে পড়ছিল, কেন আমি জানি না এত মনে পড়ছিল। একটা সময় গিয়ে ভাবছিলাম যেন নিজেকেও শেষ করে দিই, আমি ওর কাছে চলে যাই। তখন কিন্তু আমার বয়স 21-22 বছর। তারপর থেকে শুরু হলো 50টা বছর, একটা লং জার্নি। হ্যাঁ, 50টা বছরে আমি ওকে, তারপরের দিন থেকে আমি ওকে দেখতে পেতাম। ও দুপুরবেলা দেখতাম ঘরে ঘুরছে, একটা ছায়ার মতো আমি অনুভব করতাম ওই রয়েছে। ওর যে হাতের শাঁকা পলা চুড়ির আওয়াজ, আমি সেগুলো পেতাম। ওকে আমি রাতের বেলাও অনেকভাবে অনুভব করেছি। কখনো বুঝতে পারতাম ও আমার পাশে শুয়ে আছে, কখনো আমি বুঝতে পারতাম ও হয়তো বাইরে জানলার কাছে দাঁড়িয়ে আছে, কখনো বুঝতে পারতাম বাইরে যেন আমার উঠোন কেউ ঝাড় দিচ্ছে। হ্যাঁ, এগুলো বাস্তব ঘটনা। 50টা বছরে আমি কাউকে বলিনি, কাউকে বলিনি। 50টা বছর আমি একটা আত্মার সাথে বসবাস করেছি। লাস্টে আমার যখন বয়স হচ্ছে, আমার যখন এখন 65 থেকে 66 বছর বয়স, আমি এখন বুঝতে পারছি যে আমি আর এখানে থাকতে পারবো না। কারণ আমি ভয় পাচ্ছি, আমি ভয় পাচ্ছি। একটা আত্মার উপস্থিতি আমি বুঝতে পারি সেটা আমার বউর না। হ্যাঁ, আমার বউর সাথেই আমি আরও একটা আত্মার উপস্থিতি বুঝতে পারি। আমি কি করব জানি না, কিন্তু আমি কোনো দিন ওঝা তান্ত্রিক এইসব আমি বিশ্বাস কোনো দিন করিনি। আমার যে পূর্বপুরুষ বা আমার বাবা মা, কেউ এইসব কোনোদিন আমরা মানতাম না। আমরা একজনকেই মানতাম, সে হচ্ছে উপরে স্বয়ং মহাদেব, যিনি পুরো ব্রহ্মাণ্ড বিশ্ব চালাচ্ছেন। কাউকে মানতাম না। কিন্তু আমাকে উনি জানান, দিদি ভাই, আমি আমার বউর সাথে অন্য একটা আত্মার উপস্থিতি বুঝতে পারি। তখন আমি একজন, মানে যে আমি স্কুলে শিক্ষকতা করতাম, আমি সেই একজন আমার সিনিয়র যে শিক্ষক ছিলেন, আমি তার সাহায্য নিয়ে তাদেরই সম্পক্ষের একজন মা কালীর দৌড় ধরা, ওনার ভরও হয়, ওনার সমরাপন্ন হই। উনি আমাকে বলেন, যদি তুমি তোমার বউর যে মৃত্যু হয় তার 4 বছর পর যদি তুমি সেই দিন রাতে ওই জাম গাছের তলায় না যেতে, হয়তো তোমার সাথে তোমার বউর আত্মা আসতো না। কারণ আমি অজান্তেই চলে যাই। সেই দিনই ছিল ওর 4 বছরের মৃত্যু বার্ষিকী। সেই দিন নাকি ও আমার জন্যই অপেক্ষা করছিল, কারণ ও খুব অল্প বয়সে হঠাৎ করেই মারা যায়। ওরও মৃত্যুর কারণ কিন্তু কেউ জানতো না, যে একটা 14-15 বছরের মেয়ে হট করে কিভাবে মারা গেল, বুঝতেও পারিনি। তারপর আমাদের আঙ্কেল বলে আমি জানতে পারি যে সেই দিন আমি ওই জাম গাছের গোড়ায় গিয়েছিলাম বলেই
আমার বউর আত্মা আসে। আর আমার বউর আত্মা যেই তনিক 50টা বছর ধরে একা একা রয়েছে, ওর সাথে আরও একটি আত্মা যে আমাদেরই পাশে মারা যায়, তার আত্মাও আমার বউর সাথেই কিন্তু পুরো বাড়িতে ঘুরে বেড়াতো। তারপর আমি সেই যে আমার সিনিয়র অফিসার, আমার সিনিয়র যে শিক্ষক ছিলেন, যে আমাকে এত উপকার করেছেন, আমি তার হাত ধরে এখন আমি সম্পূর্ণ নিরাপদে আছি। তবে জানি না হয়তো এই জিনিসটা কেটে যাবে কিনা, কারণ আমি যে আজকে এই ঘটনাটা বলতে বসেছি, এই ঘটনাটা আমি হয়তো কোনো দিন শেয়ার করতাম না যদি আজও আমার সাথে একই জিনিস হতো। কিন্তু আমি বুঝতে পারছি যে আমার বউর আত্মা মুক্তি পেয়েছে, ও কিন্তু আমাদের মাঝে নেই। আর ওরই সাথে যে আত্মা এসেছিল সেও কিন্তু মুক্তি পেয়েছে, কারণ আমি সব ব্রাহ্মণ ডেকে আবারও 50 বছর পর, আমার আজকে 66 বছর বয়স, আমি আমার বউর কাজ করেছি আবারও। কারণ ওই সময় করার মতো সেরকম কেউ ছিল না, যদিও তখন মেয়ের বাবা মা ছিল, আমার বাবা ছিল। তারপর আমার বউ মৃত্যুর পর সবাই কিন্তু একে একে মারা যায়, আমি ছিলাম একা। ঘটনাটা শুনলে কোথাও গেলেও মনে হবে একটা অবাস্তবিক ঘটনা, কিন্তু না, এটা একটা বাস্তবিক ঘটনা। আর এই ঘটনাটা আমাদের যিনি আঙ্কেল পাঠান, আঙ্কেল বলেন কোনো দিন যদি আমাকে উনি অ্যাড্রেস দিয়েছেন ওনার বাড়ির, বলেছেন আপনি যদি মনে করেন ঘুরতে ঘুরতে আমার ভিটেতে একদিন আপনার পায়ের ধুলো দিয়ে যাবেন, আপনি নিজে এসে বুঝতে পারবেন, কারণ আপনার মধ্যে দেখলেই বোঝা যায় কিছু হলেও অলৌকিক শক্তি ক্ষমতা আপনার আছে। আমাকে আঙ্কেল একটাই কথা বলেন, আপনার যে অলৌকিক বলেন দৈব শক্তি, আপনি একদিন আমাকে অনুরোধ করে বলেছেন আমার ভিটেতে পা দেন, কিন্তু আঙ্কেল আপনার বাড়ি অনেক দূর, অনেক দূর। আমি অত দূরে একা, সত্যি কথা বলতে প্রিন্সকে নিয়ে হয়তো বাড়ির লোক ছাড়বে না, তবে ভগবান উপরে আছেন, যদি উনি চান হয়তো কোনোদিন না কোনোদিন আপনার ঠিকানায় আমি ঠিক গিয়ে পৌঁছাবো। প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের ঘটনাটা কেমন লাগলো? জানি ঘটনাটা হয়তো খুব বড় হয়নি, কিন্তু ঘটনাটা একদম বাস্তব ঘটনা। বুঝতে পারছো, এরকম অনেক মানুষ, অনেক মানুষ এর আগেও আমরা ঘটনা পেয়েছি, অনেকেই আছেন যে বাড়িতে একা একা থাকেন, একা একা কারোর সাথে কথা বলেন না, বাড়ি থেকে বেরোন না। এর আগেও আমরা টিভিতে, সোশ্যাল মিডিয়ায় অনেকবার দেখেছি বাড়ির জানলা কপাট সব বন্ধ, ভিতরে মা আর মেয়ে থাকে, বাইরে দিয়ে খাবার আসছে বা হোম ডেলিভারি দিয়ে গেলে রেখে দিয়ে চলে যায়, পরে তারা নিয়ে আসে। এরকম আমরা অনেক অনেক ঘটনা শুনেছি। কিন্তু মা মেয়ে ভিতরে মারা গেছে, তারা ভিতরেই ওরকমভাবে পচে গলে পড়ে আছে, তাদের শরীরে কি কোনো রকম অসুস্থতা বোধ হয়নি, তাদের কি একবারও মনে হয়নি যে আমরা ছুটে যাই বাইরে আমাদের চিকিৎসা করাই বা 10টা লোকের মধ্যে আমরা আমাদের প্রবলেমটা জানাই? না, এগুলো হয় না। কারণ যখন নেগেটিভ আত্মা যখন তোমার চারপাশে থাকবে, তোমাকে কোনো মতে তোমার মাইন্ড এরকম করে রাখবে, তুমি কারোর সাথে কথা বলতে পারবে না, তোমার ভালোই লাগবে না। জানো তো, অনেকেই এই ভূত প্রেত আত্মা এইসব নিয়ে অনেকেই খেলা করে, অনেকেই ভাবে এদের ওরকম পাওয়ার নেই। একটা আত্মা, একটা অশরীরীর কি পাওয়ার আছে আমি মনে করি না আমার থেকে ভালো এরকম কেউ জানবে। কারণ আমি নিজে আমার বাড়ি বিক্রি করে এসেছি, যেখানে আমিও মানে অশরীরী তাদেরকে মানে কি বলবো চ্যালেঞ্জ করেছিলাম যে আমার বাড়ি আমি থাকবো, তোরা এখান থেকে যাবি, এটা তোদের বাড়ি না, এটা আমার বাড়ি। কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু থাকতে পারিনি। আমি অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টা, যদি আমার মৃত্যুও হতো তাও হতো, আমি এরম ভাবে চেষ্টা করেছিলাম, কিন্তু পরে আমার শরীরের প্রতি এতটাই খারাপ করে দেয় আমি আর থাকতে পারিনি। তখন আমি ভাবলাম আমার একটা সন্তান আছে, স্বামী আছে, মা বাবা আছে, তাদের জন্য আমাকে বাঁচতে হবে, আমি এখানে থাকতে পারবো না। অনেক কিছু করেছিলাম, বহু কিছু, কিন্তু পারিনি, ছেড়ে আমি চলে এসেছি।
সেই বাড়ি আজও কিন্তু ওই রকমভাবেই পড়ে আছে। ছিল একজন, তাদেরও এমন অবস্থা হয় তারা ওই বাড়ি ফেলে রেখে অন্যত্র ভাড়া চলে যায়। বুঝতে পারছো, সেই বাড়ি কেনার পরেও সেই বাড়ি ওই রকম বন জঙ্গলে ঘেরা পড়ে আছে। কারণ আমি ওই বাড়ি ছেড়ে আসার পর অনেক বছর পর, প্রায় 7-6 বছর পর আমি গেছিলাম। আমি তখনও কিন্তু ওই রকমই দেখে এসেছি। যাই হোক, আজকে কথার প্রসঙ্গে অনেকগুলো কথা বললাম। একটাই তোমাদের বার্তা দেবো, এই যে অশরীরী ভূত প্রেত, ওদেরকে হালকাভাবে নিও না। ওদের কিন্তু পাওয়ার প্রচুর। ওরা চাইলে অনেক কিছু করতে পারে। মানুষ ভূতের খোঁজে যায় এখানে ওখানে সেখানে, হয়তো সেই সময় তারা তাকে দেখা দেয় না বা কোনোভাবে কানেক্ট করতে পারে না তাদের সাথে। কিন্তু যদি কোনো অশরীরী তোমার পেছনে পড়ে যায়, তাহলে তোমার জীবন যতক্ষণ না নেবে ততক্ষণ তোমার পেছু ছাড়বে না। কিন্তু কোনো তাবর তাবর ওঝাতান্ত্রিক নেই। যদি কোনো দুষ্ট, রাগী, খুব ক্ষিপ্ত যদি কোনো অশরীরীর পাল্লায় পড়ে, ও কিন্তু জীবন নিয়েই ছাড়ে। মাথায় রাখবে এই জিনিসগুলো। চলো এবার আমরা সোজা কমেন্টে চলে যাই। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কমেন্ট পড়ব না, ঠিক আছে? আজকে কমেন্টগুলো থাক, আমি তোমাদেরকে কমেন্ট আগামীকাল পড়ব। আজকে তোমরা কমেন্ট করো, তোমাদের মতামত জানাও। আগামীকাল তোমাদের জন্য অবশ্যই কমেন্ট নিয়ে আসবো। আর হ্যাঁ, তোমাদের জন্য এই সপ্তাহে তা না দারুণ 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 ঘটনা রয়েছে। আর হ্যাঁ, চুপি চুপি বলে রাখি, একটা পুরীর ঘটনা আছে। আর অনেকেই বলেছো সামনে পুরী যাচ্ছ, আমি তোমাদের নামটা বলে দেবো, আমাকে ইনস্টা আর হোয়াটসঅ্যাপ করো। পুরীর একটা দারুণ ঘটনা আছে, তাও বলে দিচ্ছি, পুরীর ঠিক শ্মশানের পাশে। ঠিক আছে, চলো এখনের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল।